অ্যাডভোকেট শিশির মুনির, আমি আপনার কাছে আসি। এই যে ঘটনাটি, যে তথ্যটি সামনে আসলো যে প্রসিকিউটর ঘুষ চেয়েছে, এটা এবং এম এ আজিজ যেটা বললেন যে রাজসাক্ষী যাকে করা হয়েছিল তাকে নিয়েও এক ধরনের আলোচনা, সমালোচনা, অভিযোগ শুনতে পাই আমরা। আমাদের হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা শুনতে পাই যে তাকে রাজসাক্ষী কেন করা হলো। এমনও বক্তব্য অনেকে বলেন যে যেহেতু দিনের আলোর মতো পরিষ্কার যে শেখ হাসিনার অপরাধ, তিনি কী ধরনের অপরাধ করেছেন, তার কনভারসেশন, মন্ত্রীদের সাথে কনভারসেশন ফাঁস হয়ে গেছে, এরপর কেন একজন রাজসাক্ষী নেওয়া হলো, সেই আলোচনাটাও আছে। তাহলে কি আসলে বিচারটা যেটা হচ্ছে আইসিটিতে সেটা পুরোটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল না? না, মনে হয় আচ্ছা, ক্রিমিনাল অফেন্স আপনার পার্টিকুলার ব্যক্তিকে পার্টিকুলার অপরাধের জন্য পার্টিকুলারলি দোষারোপ করতে হয়, এটা হলো ক্রিমিনাল অফেন্স। আর পাবলিক পারসেপশন, এটা আপনি ইন জেনারেল অনেক আলাপ আলোচনা করতে পারবেন। যখনই আপনি বিচারের প্রশ্ন আসবেন, লায়াবিলিটির প্রশ্ন আসবেন, তখন আপনাকে স্পেসিফিক হতে হবে। শোনা কথা, আরেকজন শুনছে, কয়েকজন মিলে আলোচনা করছে, এগুলো দিয়ে তার বিচার হবে না, এগুলো দিয়ে পারসেপশন হতে পারে। এটার সাথে লজিক্যালি যদি আমরা চিন্তা করি যে কেন নেওয়া হলো, তার সুবিধা, ক্রিমিনাল অফেন্সের বিচার লজিক দিয়ে হবে না। ক্রিমিনাল অফেন্সের বিচার করতে গেলে আপনাকে এভিডেন্স লাগবে, আর নাহলে কাউকে আপনি সাজা দিতে পারবেন না। লজিক্যাল ডিডাকশন যদি করেন, যেহেতু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই জন্য এ বি সি সবাই দোষ, এটার নাম ক্রিমিনাল বিচার না। ক্রিমিনাল বিচার হলো সুনির্দিষ্টভাবে বলতে হবে মিস্টার এ অমুক তারিখ অমুক জায়গায় দিজ অফেন্সেস কমিটেড, তার সাপোর্টে দিজ আর দ্য এভিডেন্সেস, সো পানিশ হিম। এখন যদি যাদের কথা আমরা বলছি, সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন, সত্যিকার অর্থেই বলেছেন, আসলে এটাই হওয়া উচিত। তদন্তে যদি পাওয়া যায় কেউ লায়াবল, তাহলে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন, কিন্তু কাউকে ডিফেম করাটা ঠিক না, অনুমানের ভিত্তিতে ডিফেম করাটা ঠিক না। আলোচনার বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেটা বিচারের বিষয়বস্তু হবে না। তা আমি আহ্বান জানাবো, এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে, লেট ইট বি ইনভেস্টিগেটেড। ওকে, কিন্তু অনেকে যে বলে যে রাজসাক্ষী করা হয়েছে তাকে কারণ তার ভাই জামাতের ঘনিষ্ঠ, এই ধরনের সমালোচনা যে করে, সেই জায়গায় আপনি কি বলবেন? তাকে আসলে রাজসাক্ষী করার কি এমন প্রয়োজন ছিল? কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটা তো আসলে একদম সবার সামনেই করেছে, এটা আমরা দেখেছি। এই জাস্টিফিকেশনটা যদি জানতে চান, তাহলে আপনাকে বুঝতে হচ্ছে টেন্ডার অফ পার্ডনটা জিনিসটা কি। এটা বিচারের খুবই সেন্সিটিভ এক থিওরি। কি থিওরি জানেন? আপনি কি জানেন ন্যাশনাল সিকিউরিটির মিটিংয়ে কি আলোচনা হয়েছে? আপনি জানেন সেটা? এটা জানতে কে জানবে? যে পার্টিসিপেন্ট সে জানবে। কোর কমিটির মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা কে জানবে? কোর কমিটির পার্টিসিপেন্ট যারা, তারা জানবে। মন্ত্রীদের যে মিটিং হয়েছে, ক্লোজ ডোর মিটিং, সেখানে কি হয়েছে সেটা কে জানবে? লেথাল উইপন মারার অর্ডারটা যে দিয়েছে সেটা কোন জায়গায় দিয়েছে? আইজিপি কোথা থেকে রিসিভ করেছেন? এভাবে আপনি টকশোর সাবজেক্ট ম্যাটার বানাইতে পারবেন, কিন্তু বিচার করতে গেলে আপনি যখন একটা এভিডেন্সকে আদালতে উপস্থাপন করবেন, আদার সাইডকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে। তারপরে টেস্ট হবে যে এই বিচার্য বিষয়টা গ্রহণযোগ্য হবে কি হবে না। একজন পার্টিসিপেন্ট বলেন তো, মিনিস্ট্রি অফ হোম মিনিস্টারের অফিসে, তৎকালীন হোম মিনিস্টারের বাসায় রাত 9টা থেকে প্রতিদিন যে কোর কমিটির মিটিং বসতো, সেই মিটিংয়ে কি আলোচনা হতো এটা কে বলবে? ওই সাবজেক্ট ম্যাটারটা কি কে বলবে? তার মানে কি যে সকল অপরাধী একজন রাজসাক্ষী আমার কথাটা পাওয়া যায় না? কথা শুনে নেন। বিচার করা হচ্ছে কিন্তু কমন রেসপন্সিবিলিটির। শেখ হাসিনা তো এসে ফায়ার করে নাই, কিন্তু শেখ হাসিনার ইনস্ট্রাকশনটা অপরাধ, এটার জন্য আপনি বিচার করছেন। তাহলে ইনস্ট্রাকশনের এভিডেন্সটা কি? আমরা ফোন কনভারসেশন দেখেছি, এক ফোন কল দিয়ে বিচার করতে পারবেন? সেটা ফরেনসিক টেস্ট করে যদি দেখা যায় যে সত্যি, তাহলে কেন হবে না? এটাই তো বিচারের বিষয়ে সুনির্দিষ্ট এভিডেন্স থাকা না থাকার জ্ঞানের প্রশ্ন। আপনি কোর কমিটির মিটিংয়ে হোম মিনিস্টারকে সাজা দিচ্ছেন, হোম মিনিস্টার একটা পেয়েছেন, একটা কল, একটা অডিও পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি আমরা, কারণ হোম মিনিস্টারকে আমাদের চোখের সামনে তাকে দেখা যায় স্যার একটা মারলে বাকিটি। এটা কোথায়? এটা হোম মিনিস্টারের কথা? এটা তো একজন পুলিশ অফিসারের কথা বলছেন আপনি। তখন তো সে কিছু বলে নাই, হোম মিনিস্টার তো কিছু বলে নাই, হোম মিনিস্টার ওয়াজ সাইলেন্ট। তো হোম মিনিস্টারের যে ইনস্ট্রাকশনটা যে অমুক গুলি করো, লেথাল উইপন ব্যবহার করো, স্নাইপার ব্যবহার করো, এই এভিডেন্স কোথা থেকে পাবে? এই জন্য আমার মনে হয় এখানে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ এটা ব্যবহৃত হয়েছিল এরশাদ শিকদারের মামলায়। এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে তাদের আর্গুমেন্ট, আর এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে না, শুধুমাত্র পারসেপশন ভিত্তিতে আলোচনা করবে, তাদের আর্গুমেন্ট সেই হবে না। সাবেক আইজিপি যদি রাজসাক্ষী না হতেন, তাহলে কি শেখ হাসিনার মানে বিচার হতো না? উইক এভিডেন্স আর স্ট্রং এভিডেন্স বুঝবেন আপনি। এভিডেন্সের সেকশন 3 তে বলা আছে হুইচ এভিডেন্সেস আর স্ট্রঙ্গার, হুইচ এভিডেন্সেস আর নট স্ট্রঙ্গার। আপনি তো সবকিছুকে এভিডেন্স আকারে হাজির করতে পারবেন, কোনটা মোস্ট রিলায়েবল হবে
এই প্রশ্ন কিন্তু সেখানে এই বিচারটা তো আপনি করেছেন ঠিকই। আপনি যে লজিক দিচ্ছেন সেই লজিক চিন্তা করলে তো অনেক মানুষের ফাঁসি হয়ে গেছে তাহলে উইক এভিডেন্সের ভিত্তিতে। হ্যাঁ, রাজসাক্ষী ছাড়া বহু মানুষের তো ফাঁসি হয়ে গেছে। তাই তো হয়েছে। আমাকে উত্তরটা দিতে বলেন, প্রশ্নটা রেজ করার পরে লেট মি আনসার দ্য কোয়েশ্চেন। এই যে আপনি বলছেন তাই হয়, কিন্তু আপনি জানেন আমাদের দেশে ডেথ সেন্টেন্স শেষ পর্যন্ত টিকার রেশিও মাত্র 2%। নিম্ন আদালতে যে ডেথ সেন্টেন্স হয় এটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত 100টায় মাত্র 2টা টিকে, বাকি সব শেষ পর্যন্ত কমিট হয়ে যায়। এটার পিছনে কারণ হলো এভিডেন্সিয়ারি ভ্যালুটা আমাদের দেশে সঠিকভাবে উপস্থাপন না করার কারণে। আমি মনে করি আপনি যখন বিচার করবেন তখন অনুমান ভিত্তিক বিচার করলে কাজ হবে না, ইমোশনে তার বিচার হবে না। ইউ মাস্ট কালেক্ট এভিডেন্সেস। নিশ্চয়ই নিশ্চয়ই। যদি এভিডেন্স কালেক্ট করতে না পারেন তাহলে কাউকে যদি বিচার করে অযথা শাস্তি দেন এটা তো পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হবে।